আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমি ন্যাশনাল কলেজ স্কুল শাখার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থীরা, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি ফাতেমা বেগম ইমি, সহকারী শিক্ষক, ন্যাশনাল কলেজ স্কুল শাখা। আমাদের আজকের যে পাঠ পরিচিতি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে শিক্ষার্থীরা, যে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি দেখতে পাচ্ছ। তো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর উপরে, এই বিষয়টির উপরে অষ্টম অধ্যায়ের পাঠ 1 এবং 2 সম্পর্কে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আর অষ্টম অধ্যায়ের উপর এইটি হচ্ছে আমার প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটিতে উপস্থিত থাকবে এবং তোমরা নিশ্চয়ই তোমাদের পাঠ্যপুস্তক এবং খাতা কলম নিয়ে তৈরি হয়েছিলে। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শুরুতেই আজকের যে পাঠটি আলোচনা করব, সেই পাঠ শিরোনামটি ঘোষণার পূর্বে আমরা কিছু ছবি দেখব। শিক্ষার্থীরা, তোমরা কি ছবিটি পরিষ্কার দেখতে পাচ্ছ কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে ক্লাসটি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বা মিসের কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। তো আমরা এখানে একটি গ্রামের সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, তাই না? এরপরের আমি বলেছি কয়েকটি ছবি আমরা দেখব। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি দেখো, এটিও একটি গ্রামের দৃশ্য, তাই না? এই যে ধান শুকানোর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটিতে এখানেও আমরা গ্রামের যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি সেটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? ধান কাটার দৃশ্য, গরুর গাড়ি, তারপরে যে গাছের চড়ে খেজুর গাছে চড়ছে, তাই না? এই যে গ্রামের পুরো একটি গ্রাম বাংলার চিত্র কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা, এবারে আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এটি হচ্ছে কি একটি শহর বা একটি রাষ্ট্রের চিত্র আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানেও তাই, আমরা একটি রাষ্ট্রের কিছু অংশ দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, এবারে আমরা কি দেখছি? হ্যাঁ, আমাদের বাংলাদেশ। এই যে জাতীয় পতাকা, এই যে সর্ষে ফুলের ক্ষেত, এই যে এই সব এই কিছুক্ষণ আগেও আমরা যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো হচ্ছে আমাদের দেশের ছবি, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ছবি। এবার আমরা দেখছি বাংলাদেশ রাষ্ট্রের কি মানচিত্রটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে যে বিভিন্ন বিভাগগুলোর নাম এখানে উল্লেখ করা আছে। বাংলাদেশের যে জাতীয় প্রতীক, তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেখতে পাচ্ছি। এই ছবিটি হচ্ছে কি, আমরা সবাই জানি যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি ধারণা করতে পারছো যে আমাদের আজকের পাঠ শিরোনামটি কি? আমাদের আজকের পাঠ শিরোনামটি হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ে এই বিষয়টি রয়েছে। তো আমরা আজ এই বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কে আলোচনা করব।
শিক্ষার্থীরা, আমাদের আজকের এই পাঠের যে শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে বা জানতে পারবে সেগুলো হলো, প্রথমেই রাষ্ট্র বলতে কি বোঝায় তা তোমরা বলতে পারবে। এরপর রাষ্ট্র কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের যে মূল আলোচনা সেটি শুরু করে দেই। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রটা আসলে কি, বা রাষ্ট্রের যে ধারণাটা, এই সম্পর্কে আমরা এখন জানবো। তো রাষ্ট্রটা কি বা রাষ্ট্র কাকে বলে, এই বিষয়টি জানার আগে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটি হচ্ছে যে প্রাচীন যে পৃথিবী, প্রাচীনকালের পৃথিবীতে কি ছিল, কোনো রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু ছিল না শিক্ষার্থীরা। সেখানে কোনো নাগরিকত্বের ধারণাও ছিল না। তো সময়ের পরিবর্তন এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। নগর রাষ্ট্র ব্যবস্থা থেকেই প্রাচীনকালে রাষ্ট্রের ধারণা উৎপত্তি ঘটেছে শিক্ষার্থীরা। আর এই ধীরে ধীরে এর থেকেই কি হলো, আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই যে রাষ্ট্র উদ্ভব হলো, এই রাষ্ট্রটা আসলে কি বা রাষ্ট্রটা কাকে বলে, এই বিষয়ে একটু জেনে নিব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে রাষ্ট্রটা কি? রাষ্ট্র হলো একটি সংগঠন। আর এই সংগঠনে কি কি থাকবে? নির্দিষ্ট একটি ভূখণ্ড থাকবে, তারপর কি জনসমষ্টি, সরকার এবং সার্বভৌম ক্ষমতা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা রাষ্ট্র কাকে বলে এ সম্পর্কে জানলাম, এই রাষ্ট্রের ধারণা থেকে আমরা বুঝতে পারলাম যে এই রাষ্ট্র গঠনের যে উপাদান, রাষ্ট্র মূলত এই 4টি উপাদান রয়েছে। রাষ্ট্র গঠনের কয়টি উপাদান রয়েছে? 4টি উপাদান রয়েছে। এই 4টি উপাদানের মধ্যে প্রথমটি হচ্ছে কি, জনসমষ্টি বা জনগণ। দ্বিতীয় উপাদান হচ্ছে ভূখণ্ড। তৃতীয় উপাদান হচ্ছে রাষ্ট্রের সরকার। আর রাষ্ট্রের সর্বশেষ যে উপাদান সেটি হচ্ছে সার্বভৌমত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে রাষ্ট্রের যে 4টি উপাদান সম্পর্কে বললাম, এই 4টি উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের যেই রাষ্ট্রের যে প্রথম উপাদানটি বা রাষ্ট্রের অন্যতম যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে কি, জনসমষ্টি। এই জনসমষ্টি সম্পর্কে আমরা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে জনগণ, জনসমষ্টি বা জনগণ হচ্ছে কি, রাষ্ট্রের প্রাণ। এই জনগণ হচ্ছে কি, রাষ্ট্রের প্রাণ। আর এই জনগণ বা জনসমষ্টি ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র গঠন হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু নেই। রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। শিক্ষার্থীরা, বিশ্ব জনসংখ্যা ডাটাশিট 2015 এর সূত্র মতে চীনের জনসংখ্যা যেখানে 137 কোটি 20 লক্ষ, অন্যদিকে সান মেরিনো নামের একটি ছোট্ট দেশের জনসংখ্যা কিন্তু মাত্র 30,000। তাহলে আমি যেটা বলেছিলাম যে রাষ্ট্রের জনসংখ্যা কি কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে জনসমষ্টি, আমরা চিত্রের মাধ্যমে এই যে জনসমষ্টি দেখতে পাচ্ছি। এবারে আমাদের যে দ্বিতীয় উপাদানটি রাষ্ট্রের, সেটি হচ্ছে ভূখণ্ড। শিক্ষার্থী বন্ধুরা,
রাষ্ট্রের যে অপরিহার্য উপাদানই হচ্ছে একটি রাষ্ট্রের নির্দিষ্ট একটি ভূখণ্ড। ভূখণ্ড বলতে জল, স্থল এবং তার উপস্থিত যে উপরিস্থিত মানে উপরে যে জল স্থলের উপরে যে আকাশ সীমাটা, সেই আকাশ সীমাকেই বোঝানো হয়। আমি আবারও বলছি, ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থিত আকাশ সীমাকে বোঝায়। তবে শিক্ষার্থীরা, ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে। যেমন শিক্ষার্থীরা, ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার, অথচ সিঙ্গাপুরের আয়তন হচ্ছে প্রায় 693 বর্গ কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এর মাধ্যমে আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে একটি রাষ্ট্রের ভূখণ্ডের আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছবিটি তোমরা দেখছো, এখানে কিন্তু আমরা একটি রাষ্ট্রের ভূখণ্ডের ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি তাহলে বুঝতে পেরেছো যে ভূখণ্ডটা আসলে কি? আচ্ছা, এরপরে আমাদের যে রাষ্ট্রের তৃতীয় যে উপাদানটি রয়েছে, সেই তৃতীয় উপাদানটি হচ্ছে কি? সরকার। রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হলো এই সরকার। সরকারের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা রাষ্ট্রের যে সকল কাজগুলো, এই কাজ সরকারের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার কি করেন? আইন প্রণয়ন করেন এবং সেই আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে থাকেন। আর জনগণ সরকারের সকল প্রকার বৈধ যে আদেশগুলো রয়েছে, সেই বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে চিত্রের মাধ্যমে দেখো, সরকারের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে আমাদের রাষ্ট্রের যে উপাদানটি আছে, তৃতীয় এবং সর্বশেষ উপাদান, শিক্ষার্থী বন্ধুরা, সার্বভৌম ক্ষমতা। তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে কিন্তু এই সার্বভৌম ক্ষমতা। এই যে সার্বভৌম ক্ষমতাটা, সার্বভৌমত্বটা, এই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ, চরম এবং চূড়ান্ত একটি ক্ষমতা। সার্বভৌম ক্ষমতার বলেই রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সার্বভৌমত্ব ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো ধরনের নির্দেশ দিতে পারে, তাকে সেই আদেশ পালনে বাধ্যও করতে পারে। অর্থাৎ সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালোভাবে তোমরা খেয়াল করে শুনো যে সার্বভৌমত্বটা হচ্ছে কি? রাষ্ট্রের অস্তিত্ব, আর কি? রাষ্ট্রের যে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতাই হচ্ছে এই সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা এতক্ষণ একটি রাষ্ট্রের যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। তো এবারে আমরা জানব রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। এই যে বাংলাদেশের যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমরা জানি 1971 সালের 16ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ এই বিশ্বের বুকে
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তাই না? এটা আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে বাংলাদেশ রাষ্ট্রেরও কি উপাদান রয়েছে, ঠিক আছে? একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই সব উপাদান দরকার তার সবগুলো উপাদানই কিন্তু বাংলাদেশের রয়েছে। এই উপাদানগুলো যেমন কিছুক্ষণ আগে আমি যে একটি রাষ্ট্রের যে 4টি উপাদান থাকে সেই 4টি উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্রেরও কিন্তু এই 4টি উপাদানই রয়েছে। তো আমরা এখন একে একে এই 4টি উপাদান সম্পর্কে, বাংলাদেশের যে 4টি উপাদান রয়েছে সেই 4টি উপাদান সম্পর্কে আমরা জেনে নিব। প্রথম উপাদানটি হচ্ছে কি? জনসমষ্টি বা জনগোষ্ঠী। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের যে জনসংখ্যা 2011 সালের আদমশুমারি সূত্র মতে বাংলাদেশের জনসংখ্যা 14,97,72,364 জন। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই হচ্ছে কি নারী এবং বাকি অর্ধেক হচ্ছে পুরুষ। আর শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখো যে জনসংখ্যার একটা বিরাট অংশই কিন্তু শিশুরা, আর এরা হচ্ছে এই দেশের স্থায়ী বাসিন্দা এবং নাগরিক। আর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম একটি রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জনসমষ্টি, বাংলাদেশ রাষ্ট্রের উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটি সেই জনসমষ্টি সম্পর্কে জানলাম। এবারে আমরা ভূখণ্ড, বাংলাদেশের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ড সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের কি অন্য প্রতিটা রাষ্ট্রের যেমন একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন, ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্রেরও একটি ভূখণ্ড রয়েছে। আর উত্তরে ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। আর এই বাংলাদেশের ভূখণ্ডের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, 1971 সালের স্বাধীনতা লাভের মধ্য দিয়েই আমরা এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। এবারে আমরা জানব যে বাংলাদেশ রাষ্ট্রের তৃতীয় যে উপাদানটি রয়েছে সেই উপাদানটি এই যে সরকার সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত, যার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এই যে 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত আমি বললাম, আর এর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এই যে সরকার, এটি একটি গণতান্ত্রিক সরকার। এই সরকার কিভাবে নির্বাচিত হয় জানো? এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়, আর সরকারের সকল নিয়ম কানুন এবং আদেশ নিষেধ জনগণ মেনে চলে বা মেনে চলতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ রাষ্ট্রের যে সর্বশেষ উপাদানটি রয়েছে সেটি হলো কি সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র হচ্ছে কি সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর এই ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনসমষ্টিকে কি করে নিয়ন্ত্রণ করে, আর অন্য দেশের নিয়ন্ত্রণ থেকেও কি করে দেশকে মুক্ত রেখে দেশ শাসন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই কারণেই কিন্তু অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। তো আমাদের এই যে এতক্ষণ আমরা বাংলাদেশ রাষ্ট্রের উপাদান 4টি উপাদান সম্পর্কে আলোচনা করলাম, তো এই আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ যে রাষ্ট্রের সব বৈশিষ্ট্যই কিন্তু বাংলাদেশের রয়েছে। এর রয়েছে কি বিশাল জনসংখ্যা, ঠিক আছে, সুনির্দিষ্ট ভূখণ্ড আছে, গণতান্ত্রিক সরকার আছে, আর কি আছে
সার্বভৌম ক্ষমতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয় দুটো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এখন আমাদের যে নিয়মিত আয়োজন, আজকের আলোচনা থেকে তোমরা কতটুকু বুঝতে পেরেছ সেই বিষয়টি জানার জন্য এখন আমরা চলে যাব কি মূল্যায়ন পর্বে। শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্র কাকে বলে? শিক্ষার্থীরা, তোমরা কি কেউ বলতে পারবে রাষ্ট্র কাকে বলে? দেখো তো কেউ বলতে পারো কিনা, একটু জানাও লিখে যে রাষ্ট্র কাকে বলে। আচ্ছা, আমি এখনো কোনো উত্তর পাইনি। রাষ্ট্র কাকে বলে? আচ্ছা, আমার সাথে কারা কারা আছে আমি একটু দেখে নিচ্ছি। মাহির আরশেদ আছে। হ্যাঁ মাহির, একটু জানাও যে রাষ্ট্র কাকে বলে। আচ্ছা, এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রাষ্ট্রটি কাকে বলে। শিক্ষার্থীরা দেখো, রাষ্ট্র হলো এমন একটি সংগঠন, এটি কিন্তু প্রথমেই মিস তোমাদের সাথে বলেছিলাম। রাষ্ট্র হচ্ছে এমন একটি সংগঠন যার একটি কি থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা, এই চারটি উপাদান আছে বা থাকতে হবে। এই হচ্ছে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি, রাষ্ট্র গঠনের উপাদান কি কি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে একজন লিখেছ রাষ্ট্র হলো একটি স্বাধীন ভূখণ্ড। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্র গঠনের উপাদান কি কি? চারটি উপাদানের কথা কিন্তু মিস বলেছি। হ্যাঁ, তোমরা কি কেউ একজন কমেন্টে লিখে দেখাও রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি কি? আচ্ছা, রাষ্ট্র গঠনের উপাদান চারটি: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি তাহলে? রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে এই চারটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের সর্বশেষ তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, সার্বভৌম ক্ষমতা বলতে কি বুঝো? সার্বভৌম ক্ষমতা বলতে কি বুঝো? শিক্ষার্থীরা, রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। ঠিক আছে, সার্বভৌম হচ্ছে কি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। আর এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে এবং তাকে সেই আদেশ পালনে বাধ্য করতে পারে। এটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের নিয়মিত যে আয়োজনটি থাকে, সবশেষ আয়োজন, সেটি হচ্ছে কি তোমাদের এই বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজটি সবাই খাতায় তুলে নেবে। ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কি? ঢাকা ও
লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কি? বুঝিয়ে লিখো। শিক্ষার্থীরা, আজকের পাঠের যে আলোচনা ছিল সেই আলোচনাটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নটির উত্তর ভালোভাবে লিখতে পারবে যে ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কি না তা তোমরা সঠিকভাবে উত্তরটি লিখতে পারবে। তো এই ছিল শিক্ষার্থীরা আমাদের আজকের আয়োজন। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের মতো আবার এই ক্লাসটি সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।